প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আবার আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ মিজানুর রহমান স্যার, তোমাদের সাথে আছি আমি রসায়ন ক্লাস নিয়ে। তো আজকে আমি রসায়নের যে অধ্যায় তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো সপ্তম অধ্যায় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। এবং এই সপ্তম অধ্যায়ে খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এসএসসি লেভেলের কেমিস্ট্রি বইয়ের মধ্যে সপ্তম অধ্যায় যেটা নিয়ে আলোচনা করা হয়েছে, বিক্রিয়ার বিভিন্ন রকম দিক বা বিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং শেষের অংশে লাস্টে দিলে নীতি সম্পর্কে কিছুটা আলোচনা আছে। তো আজকে আমি তোমাদের সাথে এই সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকো সবাই এবং ক্লাসকে উপভোগ করো। তো যদি তোমরা আজকে ক্লাসটা খুব ভালো মতো করো সবাই, তাহলে অবশ্যই তোমাদের যে সমস্যাগুলো আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমি 3টা ভিডিও আপলোড করব এই অধ্যায়ের উপরে। আজকে এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের প্রথম যে অংশ জারণ বিজারণের মান পর্যন্ত আজকে আলোচনা করব। আমি মেন টপিকসগুলো বা আলোচ্য বিষয়গুলো লিখে রেখেছি বোর্ডের মধ্যে, তোমরা সবাই হয়তো দেখতে পারছো এটা, যে আজকে এই রাসায়নিক বিক্রিয়ার যে অধ্যায়, এই অধ্যায় থেকে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়ার দিক 3 রকম হয়। বিক্রিয়ার দিকের উপরে, তাপমাত্রার পরিবর্তনের উপর এবং ইলেকট্রন স্থানান্তরের উপর, এই দিকগুলো নিয়ে আলোচনা করব এবং তার সাথে জারণ মান কিভাবে নির্ণয় করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। এবং পরবর্তী ক্লাসগুলোতে অন্যান্য বিষয় যেগুলো আছে এগুলোকে আলোচনা করব। এবং তোমরা যদি সবাই সবগুলো ভিডিও দেখো তাহলে অবশ্যই তোমাদের যে কঠিন, সবারই এটা একটু কঠিন মনে হয় যে জারণ বিজারণ বিক্রিয়া বা এটা কিভাবে উপস্থাপন করতে হয়, তোমরা সবাই সেটা খুব ভালো মতো বুঝতে পারবা। তাহলে আজকে আমি তোমাদের সাথে যেগুলো আলোচনা করব, প্রথম এই রাসায়নিক বিক্রিয়ার যে অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী সম্পর্কে আলোচনা করব। এবং তোমাদের বইতে শুরুতেই এই পাঠটা দেওয়া আছে, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। তো খুব সংক্ষেপে যদি আলোচনা করি, কারণ তোমরা সবাই ভৌত এবং রাসায়নিক এই যে পরিবর্তন এর সাথে সবাই যুক্ত আছো বা সবাই এটা সম্পর্কে কিছু না কিছু জানো। কারণ অন্যান্য পাঠ আলোচনার সময়টা আলোচনা হয়েছে এবং অন্যান্য ক্লাসেও তোমরা কম বেশি পড়েছো। তোমরা জানো ভৌত পরিবর্তনটা কি। আসলে বস্তুর যখন বাহ্যিক কোনো পরিবর্তন হয় না, সেটাকে তার ভৌত পরিবর্তন বলে। তাহলে ভৌত পরিবর্তনটা কি হবে? আসলে ভৌত পরিবর্তনটা হলো যে বস্তুর যখন কোনো যৌগের সাথে যুক্ত পরমাণু সমূহের যখন তার এই সংযুতির পরিবর্তন হয় না, তখন সেটাকে বলা হয় ভৌত পরিবর্তন। যেমন ধরো, যদি আমরা আলোচনা করি H2O পানি, এটাকে যদি আমি তাপ দেই, এটা তাপ বোঝানো হয়েছে, বা তাপ যদি দেই, যোগ করি তাপ, এটা যদি সলিড থাকে অর্থাৎ বরফ থাকে, তাপ দিলে সেটা কি হয়ে যাবে? লিকুইড হবে, H2O, এটা হবে লিকুইড। আবার যদি তুমি প্লাস আবার তাপ দাও, তাহলে এটা হবে কি? গ্যাসীয় ফর্মে চলে আসবে, গ্যাস হয়ে যাবে। তাহলে এই যে পরিবর্তনটা হলো, দেখো 3টা পরিবর্তন, এই পরিবর্তনটা ভৌত পরিবর্তন। কারণ এখানে সলিড ছিল, বরফ ছিল, তাপ দেওয়ার কারণে সে লিকুইড বা তরল হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে যখন তাকে আমি আরো তাপ দিলাম, তখন সে গ্যাসীয় ফর্মে চলে আসলো। কিন্তু এই যে পানির মধ্যে যে হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত আছে, দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত আছে, এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। 2টা হাইড্রোজেন আছে, সব ক্ষেত্রে 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন আছে, সব ক্ষেত্রে একটা অক্সিজেন আছে। তো এরকম যখন পরিবর্তন হয়, এটাকে বলা হয় ভৌত পরিবর্তন। ঠিক রাসায়নিক পরিবর্তন হলো যেটা, যে পরিবর্তনের ফলে, তাহলে রাসায়নিক পরিবর্তনটা কি হবে? তো রাসায়নিক পরিবর্তনটা এমন হবে, রাসায়নিক পরিবর্তনটা হবে মূলত যে পরিবর্তনের ফলে বস্তু বা যৌগের তার সংযুতির পরিবর্তন হয়, তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। যেমন দেখো মিথেন, CH4, এটা একটা যৌগ, এটা আমরা জানি জ্বালানি মিথেন, মানে জ্বালানি গ্যাস, আমরা যেটাকে রান্নার কাজে ব্যবহার করি, মিথেন। তো এই যে জ্বালানি গ্যাস যেটা মিথেন, এটাকে যদি আমি অক্সিজেনের প্রভাবে পোড়াই, তাহলে উৎপন্ন হয় কি? কার্বন ডাই অক্সাইড, তার সাথে উৎপন্ন হয় H2O, তার সাথে উৎপন্ন হয় কি? তাপ। তাহলে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা হলো কি? একটি রাসায়নিক পরিবর্তন। কারণ এই পরিবর্তনটাকে কি বলা হয়? একটি রাসায়নিক
পরিবর্তন, কারণ এই পরিবর্তনটার মধ্যে আমরা যৌগের রাসায়নিক পরিবর্তন দেখতেছি। দেখো এখানে যে যৌগটা আছে, এই যৌগটার মধ্যে আছে কি কার্বন এবং তাহলে এই পরিবর্তনটার মধ্যে যেটা আছে সেটা কি আছে, এখানে কার্বন এবং হাইড্রোজেন আছে। অক্সিজেন গ্যাসের সাথে যুক্ত হওয়ার কারণে পরিবর্তন হয়ে কার্বন ডাই অক্সাইড হয়েছে। দেখো এই সংযুতির পরিবর্তন হয়ে গেছে। এখানে যে সংযুতি ছিল কার্বনের সাথে হাইড্রোজেন, এখানে কার্বনের সাথে অক্সিজেন, ফলে এর ধর্মেরও পরিবর্তন হয়ে গেছে। আর এই পরিবর্তনটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। যত ক্ষেত্রে এমন হবে, ধর্মের পরিবর্তন হবে, নতুন যৌগ তৈরি হবে, তাদেরকে বলা হবে রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা আজকে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কে জানলাম, যে আসলে ভৌত পরিবর্তনটা কি এবং তার রাসায়নিক পরিবর্তনটা কি। রাসায়নিক পরিবর্তন হলো যে বস্তুর বা যৌগের নতুন ধর্মের তৈরি হয় এই পরিবর্তনের ফলে, এবং যৌগের মধ্যে যে সংযুতি মৌলসমূহের সে সংযুতির পরিবর্তন হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা এই পাঠ থেকে এটা বুঝতে পারলাম ভৌত এবং রাসায়নিক পরিবর্তন কি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব রাসায়নিক বিক্রিয়ার দিক, অর্থাৎ বিক্রিয়া যে হয়, তোমরা সবাই জানো যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। যখন একের অধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হয় বা একের অধিক যৌগ বা মৌল পরস্পরের সাথে যুক্ত হয়, তখন বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করে, বা অনেক সময় মৌলের স্থানান্তর ঘটে। তো এই সকল গুলাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক বিক্রিয়া, এই বিক্রিয়ার কিছু দিক আছে। তো রাসায়নিক বিক্রিয়ার এই তিনটা দিক মূলত আমরা একটা হলো রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীকরণের ক্ষেত্রে আমরা রাসায়নিক বিক্রিয়ার দিক, বিক্রিয়ার তাপের পরিবর্তন, ইলেকট্রন স্থানান্তর, এই তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়ার দিক হলো দুই রকম। রাসায়নিক বিক্রিয়ার দিক দুই রকম। তাহলে রাসায়নিক বিক্রিয়ার দিক কয় রকম? দুই রকম। একটা হলো একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া। তাহলে একটা একমুখী বিক্রিয়া, আরেকটা কি হবে দেখো, উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। তাহলে বিক্রিয়া দুই রকম, দিকের উপর ভিত্তি করে, একটা একমুখী বিক্রিয়া, একটা উভমুখী বিক্রিয়া। এখন একমুখী বিক্রিয়া কি কাকে বলে? একমুখী বিক্রিয়া হলো যে বিক্রিয়ার ফলে বিক্রিয়া করে শুধু বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, তাকে একমুখী বিক্রিয়া বলে। এটাকে সম্মুখমুখী বিক্রিয়া বলা হয়, যে বিক্রিয়ার ফলে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে শুধু উৎপাদে পরিণত হয়। তাহলে আমি এটা সংজ্ঞা যদি লিখি, যে বিক্রিয়ার ফলে, বিক্রিয়ক গুলো বিক্রিয়া করে শুধু উৎপাদে পরিণত হয়, তাকে একমুখী বিক্রিয়া বলে, তাকে একমুখী বিক্রিয়া বলে। তাহলে তোমরা হয়তো এটা বুঝতে পারছো সবাই, যে বিক্রিয়ার ফলে শুধু বিক্রিয়ক গুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, তাকে একমুখী বিক্রিয়া বলা হয়। আমি যদি একটা দেখো উদাহরণ দেখাই, যেমন ধরো এই ক্যালসিয়াম কার্বনেট একটা যৌগ, এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেওয়া হয়, তাহলে ভেঙে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড আর উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। পাত্রটা যদি খোলা থাকে, খোলা পাত্র, তাহলে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উড়ে চলে যাবে এবং এইখানে একমুখী বিক্রিয়া সম্পূর্ণ হবে। তাহলে এটা হলো একমুখী বিক্রিয়ার উদাহরণ, যে বিক্রিয়ার ফলে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে শুধু উৎপাদে পরিণত হতে পারে, তাকে একমুখী বিক্রিয়া বলে। যদি এই পাত্রটা খোলা হয়, তাহলে দেখো কার্বন ডাই অক্সাইড উড়ে চলে যাবে এবং বিক্রিয়া থেকে শুধু উৎপাদেই পরিণত হবে। তাহলে এটাকে বলা হয় একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়া কোনটা? যে বিক্রিয়ার ফলে বিক্রিয়া করে বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, উৎপাদ পুনরায় বিক্রিয়া করে
বিক্রিয়কে পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে। তোমরা হয়তো বুঝতে পারছো সবাই যে যে বিক্রিয়ার ফলে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, বিক্রিয়া করে উৎপাদে তাহলে যে বিক্রিয়ার ফলে বিক্রিয়াকে উৎপাদে পরিণত হয় এবং উৎপাদ পুনরায় বিক্রিয়া করে বিক্রিয়াকে পরিণত হয়, পুনরায় বিক্রিয়া করে উৎপাদ পুনরায় বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয়, বিক্রিয়কে হয়, তাকে উভমুখী বিক্রিয়া বলা হয়, উভমুখী বিক্রিয়া বলে। তাহলে দেখো এখন এই সংজ্ঞাটা থেকে আমরা বুঝতে পারি যে যে বিক্রিয়ার ফলে বিক্রিয়কের উৎপাদে পরিণত হবে, আবার উৎপাদ পুনরায় বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হবে। যদি আমরা উপরের এই বিক্রিয়াটাকে বদ্ধ পাত্রে করি, বদ্ধ পাত্রে যদি করা হয়, দেখো একমুখীর জন্য একটি আর এখানে অর্ধতির, এইভাবে এটা প্রকাশ করার পদ্ধতি উভমুখী বিক্রিয়া। ক্যালসিয়াম অক্সাইড আর কি কার্বন ডাইঅক্সাইড। এখন পাত্র যদি বদ্ধ পাত্র হয় তাহলে কিন্তু গ্যাসটা উড়ে চলে যেতে পারবে না, ফলে পুনরায় ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন অক্সাইড বিক্রিয়া করে এই বিক্রিয়াকে পরিণত হবে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় উভমুখী বিক্রিয়া। এবং উপভোগী বিক্রিয়ার যে বিক্রিয়া থেকে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় তাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। অর্থাৎ শুধু বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হলো তাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। ঠিক একই রকম ভাবে বিক্রিয়ক থেকে যখন উৎপাদে পরিণত হয় তখন তাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। যখন উৎপাদ থেকে এই বিক্রিয়কে চলে আসলো সেটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া, আর যখন বিক্রিয়ক থেকে উৎপাদ হলো সেটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। এভাবে উভমুখী বিক্রিয়া দুইটা বিক্রিয়া হয় মূলত, একটা হলো সম্মুখমুখী বিক্রিয়া আর একটা হলো পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে আমার মনে হয় শিক্ষার্থী বন্ধু যারা আছো আমার সাথে, তোমরা সবাই অবশ্যই কথাগুলো বুঝতে পারছো, বা তোমাদের এটা সমস্যা হওয়ার কথা না কারোই। যদি তোমরা ভালো করে কথাগুলো শোনো তাহলে অবশ্যই এটা বুঝতে পারবা। আচ্ছা, তারপরে যেটা আছে বিক্রিয়ার তাপের পরিবর্তন। বিক্রিয়ায় তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই রকম। বিক্রিয়ায় তাপের পরিবর্তন, বিক্রিয়ায় তাপের পরিবর্তন। আচ্ছা, এক নাম্বার কি এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী খুব সহজ। তাপ উৎপাদী বিক্রিয়াটা যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়, আর যে বিক্রিয়া তাপ শোষণ ঘটে তাকে তাপ হারি বিক্রিয়া বলা হয়। তাহলে তোমরা খুব সহজে এটা কিন্তু সবাই বুঝতে পারবা বা পারবা সবাই যে আসলে তাপ উৎপাদী বিক্রিয়াটা কি। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়াটা আসলে কি হবে যদি আমি একটু সুন্দর করে লিখি। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যে বিক্রিয়ায় বিক্রিয়া করার ফলে, যে বিক্রিয়ার ফলে তাপ বিক্রিয়ার
যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয় তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে, তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে। তাহলে দেখো তাপোৎপাদী বিক্রিয়ার সঙ্গে যেটা জানলাম যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে। যেমন ধরো আমি একটা বিক্রিয়া লিখতেছি তাপোৎপাদী বিক্রিয়া, যেমন ধর নাইট্রোজেন এর সাথে যুক্ত যদি হয় হাইড্রোজেন যুক্ত হলে যেটা উৎপন্ন হয় সেটা হলো NH3 2। তো এখানে তাপ উৎপন্ন হয় 92 কিলোজুল। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তুমি তাপকে বিক্রিয়ার সাথে লেখো তখন প্লাস দিয়ে লিখতে হয়, যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপকে বিক্রিয়ার সাথে একসাথে লেখো তাহলে প্লাস দিয়ে লিখতে হবে। আর যদি বিক্রিয়া ছাড়া লেখো বা তাপের পরিবর্তন বোঝাও ডেইলি করো তখন সেটাকে -92 কিলোজুল। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ডেলিস এর মান হয় মাইনাস হবে, ঋণাত্মক হবে, ডেলিস এর মান হবে ঋণাত্মক। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলিস এর মান হবে ঋণাত্মক, এটা মনে রাখবা সবাই। এরপরে যেটা আছে 2 নাম্বার তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় তাপ শোষণ হয়, বিক্রিয়ার ফলে তাপ শোষণ হয়। একটু সংক্ষেপে লিখি, বিক্রিয়ার ফলে তাপের শোষণ ঘটে তাকে তাপ হারি বিক্রিয়া বলা হয়, তাপ হারি বিক্রিয়া বলে। তাহলে তোমরা এটা হয়তো বুঝতে পারছো যে বিক্রিয়ার ফলে তাপের শোষণ ঘটে বা তাপ হ্রাস পায়, যে বিক্রিয়ার ফলে তাপের শোষণ ঘটে বা তাপ হ্রাস পায় তাকে বলা হয় তাহলে তাপের হ্রাস ঘটে তাকে তাপ হারি বিক্রিয়া বলে। যেমন আমি যদি দেখো একটা বিক্রিয়া লিখি N2 + O2, তাহলে এখানে উৎপন্ন হবে হলো 2NO। এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ হ্রাস পেয়ে যায় 180 কিলোজুল তাপ হ্রাস পায়। ফলে এইখানে মাইনাস দিয়ে লিখতে হবে, যেহেতু তাপ হ্রাস পেয়েছে মাইনাস দিয়ে লিখবো। আর যদি কোনো সময় তোমাদের এমন হয় যে তোমাদের যদি বিক্রিয়ার সাথে লিখে মাইনাস দিয়ে লিখতে হবে, আর যদি ডেলিস এর মান দিয়ে লেখো তাহলে এটা লিখতে হবে হলো প্লাস দিয়ে লিখতে হবে, প্লাস 180 কিলোজুল। তো তাপ হারি বিক্রিয়া এবং তাপ উৎপাদী বিক্রিয়ার সঙ্গে আমরা জানতে পারলাম এটা কাকে বলে বা কিভাবে এটা উৎপন্ন হয়। এরপরে আছে ইলেকট্রন স্থানান্তর, অর্থাৎ যে বিক্রিয়ার ফলে ইলেকট্রনের আদান প্রদান হয় সেই সকল বিক্রিয়াকে বলা হয় ইলেকট্রন স্থানান্তর উপর বিক্রিয়া আবার 2 রকম, একটা হলো রেডক্স বিক্রিয়া আর একটা নন রেডক্স বিক্রিয়া। ইলেকট্রন স্থানান্তর উপর বিক্রিয়া কয় রকম? 2 রকম। তাহলে ইলেকট্রন স্থানান্তর তরের উপর বিক্রিয়া 2 রকম। একটা হলো রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, আরেকটা কি হবে 2 নাম্বার? জারণ বিজারণ হয় না যেখানে, অর্থাৎ নন রেডক্স আমরা বলি সেটাকে, জারণ বিজারণহীন
জারণ বিজারণহীন বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এখন এটাকে বলা হয় রেডক্স বিক্রিয়া, রেডক্স রিয়াকশন, TION রিয়াকশন। আর এটাকে বলা হয় নন রেডক্স রিয়াকশন, নন রেডক্স রিয়াকশন। তো এইভাবে আমরা রেডক্স এবং নন রেডক্স রিয়াকশন সম্পর্কে জানতে পারি। তোমরা খেয়াল করে দেখো, রিয়াকশন এবং রেডক্স এবং নন রেডক্স রিয়াকশন, তাহলে জারণ বিজারণ বিক্রিয়া। এখন এই জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে আমরা এটার ডিটেইলসটা পরে দেখব। জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে আমরা এখন একটু জারণ মান সম্পর্কে দেখব, কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করা হয়। আসলে জারণ সংখ্যা হলো যে কোনো বিক্রিয়ায় যে কোনো একটা মৌল যে পরিমাণ ইলেকট্রন ত্যাগ করে বা যে পরিমাণ ইলেকট্রন গ্রহণ করে তার সংখ্যাকে তার জারণ সংখ্যা বলা হয়। তাহলে কি হবে জারণ সংখ্যাটা, যে কোনো বিক্রিয়ায় জারণ সংখ্যা কি, কোনো বিক্রিয়ায় কোনো একটা মৌল যে পরিমাণ ইলেকট্রন ত্যাগ করে বা যে পরিমাণ ইলেকট্রন গ্রহণ করে তার সংখ্যাকে তার জারণ সংখ্যা বলা হয়। ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে জারণ সংখ্যা হবে প্লাস, আর ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে জারণ সংখ্যা হবে মাইনাস। এখন আমরা একটু বের করে দেখবো, তোমাদের দেখো একটু খেয়াল করে। যেমন ধরো ম্যাগনেসিয়াম সালফেট, এই সালফেটের জারণ মানটা আমাদের বের করতে হবে, সালফেটের জারণ মানটা বের করবো। তো এই সালফেটের জারণ মান বের করার জন্য আমি সালফেট ধরলাম, ধরি এর মানে একে আমি x ধরে নিলাম। তারপরে কি করতে হবে, দেখো এগুলো প্রত্যেকের একটা যৌগের মোট জারণ মান কিন্তু 0 হয়। যদি সে আয়ন অবস্থা থাকে তাহলে অন্যরকম, কিন্তু আয়ন ছাড়া থাকলে একটা যৌগের মোট জারণ মান কি হয়, 0 হয়। এই ম্যাগনেসিয়ামের স্ট্যান্ডার্ড জারণ হলো +2, তারপর আমরা সালফারকে x ধরে নিলাম। অক্সিজেনের হলো -2, অক্সিজেন কয়টা আছে, 4টা আছে। দেখো অক্সিজেন কয়টা আছে, 4টা, এই জন্য 4 দ্বারা গুণ করলাম, সমান সমান একটা যৌগের মোট জারণ মান 0 হয়, এই জন্য 0 লিখলাম। তাহলে ম্যাগনেসিয়ামের জারণ হলো +2। ঠিক একই রকম এই সালফারকে আমরা S ধরে নিলাম, x ধরে নিলাম এবং এটাকে -2, তাহলে 4 = 0 ধরলাম। তাহলে এটা হবে কি 2, এটা x, এটা -8 = কি হবে 0। তাহলে এটাকে আমি বেশি বিয়োগ করলে কত হবে, x -6 = কত হয় 0। অতএব x = কত হবে +6, এটা ওই পাশে নিয়ে যাই। তো এই যে সালফারের জারণ মান কি হলো +6, এটা কিন্তু তোমাদের উল্লেখ করে বলতে হবে এখানে প্লাস হবে না মাইনাস হবে, কারণ এটা জারণ মান সবাই বোঝা লাগবে যে প্লাস যদি হয় তাহলে ইলেকট্রন ত্যাগ করছে আর মাইনাস হলে ইলেকট্রন গ্রহণ করছে। অতএব আমরা লিখতে পারি এই সালফারের জারণ মান x = কত, অথবা সালফারকে তুমি লিখতে পারো সালফার প্লাস কত 6 এইভাবে। আচ্ছা, এখন এই জারণ মান সম্পর্কে আরেক কিছু আলোচনা তোমাদের সাথে করব এবং তার সাথে অন্যান্য অংশগুলো আলোচনা করব, কিন্তু এটা আজ আর নয়, আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। এবং তোমরা আগামী ক্লাস যদি দেখো বা ভিডিও তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা জারণ বিজারণ বিক্রিয়া কি বা এটা সকল সমস্যার সমাধান তোমরা এখান থেকে করতে পারবা। তাহলে এই পর্যন্তই, তোমরা এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।